হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা ৩৮। লেখিকা নুসাইবা নুরী। ঘড়ি কাঁটায় রাত ১২টা বাজে কাটায় কাটায়। ১০টার দিকে ইরুকে সাজিয়ে গুছিয়ে বাসর ঘরে রেখে এসেছিল মিলি আর মাহি। সবাই যার সেই এখন শুয়ে পড়েছে। তুহা, শ্রেয়সী আর মিলি এক ঘরে, পাশের ঘরের তুহিন আর নিশাত, তার পাশের ঘরে মাহি আর শাহিদা খাতুন। ফাহিম ঘরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। মনের ভেতরে তারও কিছুটা লজ্জা লাগছে। পুরো ঘর জিরো বাল্বের নীলাভ আভায় আচ্ছাদিত। ফাহিম এক এক পা করে বিছানার কাছে এগিয়ে যায়। ট্রাউজারের পকেটে ইরুর জন্য কেনা আংটিটা। বাসরাতে উপহার দিবে বলে কাল রাতেই কিনে এনেছিল। ফাহিম ধীর পায়ে এগিয়ে গিয়ে লাইটের আবছা আলোয় দেখতে পায় ফুলে সাজানো বিছানার এক কোণে হেলান দিয়ে বসে আছে ইরু। ফাহিম গলা ঝাড়া দিয়ে নিজের উপস্থিতি বোঝায়, তবে ইরুর মাঝে কোনো ভাবাবেগ হয় না। ফাহিম এগিয়ে বিছানায় বসে। ইরু তখনও একইভাবে বসে আছে। ফাহিম ছোট করে ডাক দেয়, ইরাবতী, শুনছো? তবে ইরু শুনতে পায় না। ফাহিম এবার ইরুর একদম কাছে চলে যায়। তারপর ইরুর শাড়ির আঁচলের ঘোমটা উঁচু করে। মেয়েটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কাজল কালো চোখের কাজল লেপ্টে সারা চোখ লেগে আছে। কপালের মাঝে একটা টিপ আছে। নীলাভ আলোতে ফাহিমের বুকের ধুকধুকানি বেড়ে যায়। ফাহিম আলতো করে ইরুর মুখে হাত রেখে ডাকে, ইরাবতী। ইরু ঘুমিয়ে আছে। ফাহিম আবারও ডাক দেয়, এই যে ইরাবতী, শুনছো? তবে ইরুর হুঁশ নেই, বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। ফাহিম আলতো করে ইরুকে ধরে বিছানায় বালিশে ভালো করে শুয়ে দেয়। তারপর ইরুর মুখে দিয়ে তাকায় বেশ কিছুক্ষণ। তাকিয়ে দেখে আবারও ডাকে, ইরু পাখি। হুম। এবারে ডাকে ইরু উত্তর নেয়, তবে ফাহিম কি বলবে ভুলে যায়। ইরুর ঘুমন্ত কণ্ঠস্বর তাকে মাতাল করে দিচ্ছে এক সেকেন্ডেই। ফাহিম নিজেকে সামলিয়ে বলে, ঠিক হয়ে ঘুমাও। হুম, আচ্ছা। ইরুর কণ্ঠটা কেমন জানি খটকা লাগলো ফাহিমের কাছে। পকেট থেকে আংটির বাক্সটা বের করে ইরুর আঙুলে পরিয়ে দিয়ে একটা চুমু আঁকলো। তারপর বিড়বিড় করে বলল, ভালোবাসি ইরাবতী, প্রমাণ দিলাম, কিন্তু আমি খারাপ না। ভালো যেহেতু বাঁচতে পেরেছি, স্ত্রীর মর্যাদা দেওয়ার মতোই বেসেছি। ফাহিম আলতো করে ইরুর ঘুমন্ত কপালে চুমু খেয়ে উঠে দাঁড়াতেই চোখ যায় টেবিলের উপর খালি পড়ে থাকা দুধের গ্লাসের দিকে। ফাহিমের চোখ ছোট ছোট হয়ে যায়। এই দুধ গরম করার সময় তো ইভান ছিল রান্নাঘরে, এমনকি ইভানই ঘরে দিয়ে গেছিল। ফাহিম আড়ি চোখে খেয়াল করেছিল। তবে দুধ ইরু কিভাবে খেলো? কথাটা মাথায় আসতেই ফাহিম বিছানায় বসে নিজের চুল টেনে ধরে বিড়বিড় করে বলে উঠল, শালা মির্জাফরের দল, আমার এতদিনে সাজানো গোছানো বাসন নষ্ট কইরা দিলি। আল্লাহ, তোদের একটারও বিয়া হবে না, গজব পড়বে। তোদের ছাড়বো না আমি। মিলির বাচ্চা, তুই আমার বউটাকে ঘুমের ঔষধ মিশ্রিত দুধ খাইয়ে ঘুম পাড়াইয়া দিলি। যেখানে আমি বারবার কইতাম মেহেরাজের বাসর হইবে না, সেখানে তোরা আমার বাসর নষ্ট করলি। তোদের আমি ছাড়ব না। এক একটা করে দেখে নিব তোদের আমি। ফাহিম রাগে দুঃখে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালল। তার একখান মাত্র বউ, আর আজ সারা জীবনের ভিতর একখান মাত্র রাত, যেটাকে বাসর রাত বলে, আর সেটাই ওই মির্জাফরগুলো নষ্ট করে দিল। ফাহিমের মনে চাচ্ছে ওদের পিছনে চকলেট বোম বেঁধে রকেটে করে মহাকাশে উড়িয়ে দিতে, আগুন ধরিয়ে। মেসেজের নোটিফিকেশনের ভাইব্রেটের কারণে ঘুম ভেঙে যায় তুহার। চোখ মেলে তাকায়, পুরো ঘর অন্ধকার। ফ্যান চলার শা শব্দ হচ্ছে শুধু ঘরে। তুহা ধীরে ধীরে মোবাইলটা বালিশের নিচ থেকে বের করে মেসেজ চেক করে। তারপর হালকা করে পাশে ঘুমানো মিলির গায়ে নাড়া দিতে মিলি উঠে বসে। তুহা একবার শ্রেয়সী সত্যি ঘুমিয়েছে কি চেক করে উঠে দাঁড়ায়। তারপর আলমারি খুলে দুটো রিভলভার বের করে নেয়। মিলি দ্রুত ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। মিলি আসার পর তুহাও যায়।
দুজনের পরনে কালো রঙের জিন্স, তার উপরে শার্ট, হাতা বাজ করা, কানে ব্লুটুথ গুঁজা, মুখে কালো মাস্ক, চুলগুলো পেনিটেইল করে উঁচু করে বাঁধা। তুহার মিলি দরজা সাবধানে খুলে আবার লাগিয়ে দেয় আর সদর দরজা বাইরে থেকে লক করে যায়। বাইরে বেরিয়ে তুহা বাড়ির মেন গেটে আসতেই একটা কালো গাড়ি দেখতে পায়। সাথে সাথে সেদিকে এগিয়ে জানালার কাছে টোকা দিতেই তুহিন কাঁচ খুলে দেখে নিয়ে গেট খুলে দেয়। ড্রাইভিং সিটে তুহিন বসে আর পিছনের সিটে ইভান বসে ল্যাপটপে কিছু একটা করছে। তুহিন আগে কয়েকটা আলাদা আলাদা গুপ্তচর লাগিয়েছিল আলতাফ শেখের উপর, সেখান থেকেই আনাম মিয়া আর রফিক সাহেবের খবর পাওয়া যায়। আর খবরটা গিয়ে যুক্ত হয় সেদিন সিয়ামের আগুনে শার্ট পোড়ার কাহিনীতে। আর এটার সূত্রপাত রফিক সাহেবের খবর নিতে গিয়ে দেখে নিজ বাড়ির গেটের সামনে রফিক মিয়া খুব খারাপ অবস্থায় মরে পড়ে আছে। তাই তুহিন কিছু না ভেবেই গাড়ির ডিকিতে করে টেনে এনে খালপাড়ের ব্রিজে পিলারে ফেলে দেয়। আর সেটাই পরের দিন বিকালে খালপাড়ে মাটিতে এসে পড়ে। একজন গুপ্তচর খবর দিয়েছে আনাম মিয়ার লোকেরা আজ একটা বাড়িতে মেয়ে তুলতে যাবে, বাড়িটা বিলের ধারে। আর ওদের এখান থেকে পালিয়ে যাওয়া একটা মেয়ে নাকি ওখানে আছে, তাকে ধরতে আসবে। যেহেতু মেয়েটার দলের লোকগুলোকে ধরতে পারলে সব প্রমাণ পাকাপোক্ত হবে, তাই আর কেউ দেরি করতে চায় না। তুহিন গাড়ি স্টার্ট দেয় আর ইভান লোকেশন বলে। তারা হুট করে প্ল্যান করেছে, কারণ রাতের খবরটা জেনেছে। তাই আর কেউ ঘুমায়নি, কারণ এই মিশন খুব বড় মিশন। যতটা না পদোন্নতি হবে তার থেকে বেশি পাপীগুলোকে সরিয়ে সাধারণ মানুষগুলোকে বাঁচাতে পারবে। তুহিন আগে উঠে ইভানকে বাড়ি থেকে এনে তাই তুহাকে মেসেজ দিয়েছে। কিছুক্ষণের ভিতরে গুপ্তচরের দেওয়া লোকেশনে এসে পৌঁছায় ওরা। খবর অনুযায়ী এতক্ষণ আনাম মিয়ার লোকজনদের চলে আসার কথা, তবে আসেনি মনে হয়। ইভানকে গাড়িতে রেখে ওরা নেমে পড়ে। যদিও ইভানকে সবাই এসবে জড়াতে নিষেধ করেছিল সবাই, তবে ইভান কোনো উত্তর দেয়নি কারোর হ্যাঁ অথবা না। ধীর পায়ে বিলের হাঁটু সমান পানি পার করে শব্দহীনভাবে ধান ক্ষেতের আইল দিয়ে বাড়ির দিকে এগিয়ে আসে ওরা। আজ চাঁদনি রাত না, ঘোর অন্ধকার চারিপাশ। কিছুক্ষণ বাদে শিয়ালের ডাক ভেসে আসছে। তবে ধান ক্ষেতের ভিতর দিয়ে যাওয়া তিন নরনারীর মধ্যে কোনো ভয় নেই। কিছুক্ষণের ভিতরে বাড়ির পেছনে এসে পড়ে ওরা। বাড়িটা টিনের বাড়ি, আশপাশ মাটির খোলা বারান্দা, 3 রুমের একটা বাড়ি। বাড়ির পিছনে এসে দাঁড়িয়ে টিনের ফুটো দিয়ে উঁকি মারতেই তুহিনরা দেখতে পায় ভেতরে একজন মানুষ আর একজন মানুষের পা জড়িয়ে ধরে বসে কাঁদছে। লোকটা হাজারি করে কান্নারত গলায় বলছে, ভাইজান মোর বউডারে ছাইরা দেন, ওর পেটে বাইচ্চা, ছাইরা দেন, ওরে লইয়া যায়েন না, ওই মাইয়াডারে লইয়া যান, ওরে বাড়িতে জায়গা দেন, ডাই কাল হইছে, ছাইরা দেন ভাইজান। লোকটার কথা শেষ হতেই তুহিন দেখতে পায় লোকটার পা দুটো খাটের পায়ের সাথে বাঁধা। ঠিক তখনই বাইরে থেকে একটা লোক ভিতরে এসে বলে ওঠে, সাব দুইডারেই তুইলা দিছি গাড়িতে, এবার চলেন আমরা জায়গা, আমাদের কাম শেষ। লোকটার কথা শুনে বসে থাকা আদ্রিস নামের লোকটা বলে ওঠে, শামসুরে ডাক দে, আর এই দিন মজুরে বাঁচাই রাইখা কি করবি? কিডনি চোখ দুইটা খুইলা নিয়া গাড়িতে আস, আমি যাইতাছি। বলেই আদ্রিস উঠে দাঁড়ায়। তখন বাঁধা অবস্থায় লোকটা কেঁদে ওঠে নিজের জীবন বাঁচানোর জন্য। তখন একজন এসে লোকটার হাত দুটো বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। তুহিন আর দাঁড়াতে পারছে না। তার সামনে নিষ্পাপ কেউ মরে গেলে সে নিজেকে মাপ করে পারবে না। তুহিনের চোখ যায় দরজার সামনে আদ্রিস নামের লোকটার সাথে কথা বলতে থাকা শামসুর দিকে। মুহূর্তে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এ তো তার ঠিক করা স্পাই শামসু এখানে কি করছে? ও কি এদের দলের? তুহিন নিজের মাথা ঝাড়া দেয়। তার বিড়বিড় করে, না না, নিশ্চয়ই ও আমাদের হেল্প করতে এখানে এসেছে। আমার এখনই এই লোকটাকে বাঁচাতে হবে ওদের হাত থেকে, না মেরে ফেলবে। তুহিন আর কিছু না ভেবেই তো আর মিলির কাছে এগিয়ে ফিসফিস করে বলল, তোরা গাড়ির ওদিকে যা।
কাউকে শ্যুট করা লাগলে করবি, বাট কেউ যেন পালাতে না পারে। আর আমি এখানে যাচ্ছি। তুহিন বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখন তুহা আর মিলিও চলে যায়। আদ্রিস নামের লোকটা গাড়ির কাছে গেছে, সেদিকেই যায় মিলি আর তুহা। তুহিন ধীর পায়ে এগিয়ে যায় বাড়ির দিকে। খবর অনুযায়ী 5 জন এখানে, 3 জন গাড়িতে আর 2 জন ঘরে। তাহলে সে ঘরের সামনে গিয়ে রিভলভার তাক করলেই হয়ে যাবে। যেই বাবা সেই কাজ। চারদিকে অন্ধকার, একবার নজর বুলিয়ে ঘরের সামনে গিয়ে রিভলভার তাক করে তুহিন। সাথে সাথে লোডশেডিং হয় পুরো বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই সজোরে কেউ আঘাত করে তুহিনের মাথায়। তুহিন শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে তুহিনের কণ্ঠ শুনে তুহা আর মিলি গাড়ির দিকে না গিয়ে অন্ধকারে বাড়ির দিকে যেতে ধরতেই হঠাৎ তারা কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়, রুমাল দিয়ে মুখ চেপে ধরে ধান খেতে শুইয়ে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে কাদায় লুটিয়ে পড়ে মিলি আর তুহা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।